আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেলা শেষে তুমি গল্পের 11 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মাইশার বাবাকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে মাইশার বাবা আলাদা এক পথ দিয়ে যাচ্ছে, আমি অন্য আর একটা পথ দিয়ে যাচ্ছি, যাতে কোনো বিপদের মুখোমুখি না হতে হয়। থানার সামনে গিয়ে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে। আঙ্কেলকে নিয়ে থানার ভিতরে যেতেই একজন কনস্টেবল এসে বলল, আমার সাথে চলুন, ম্যাম আপনাদের জন্য অপেক্ষা করছে। কনস্টেবল আমাদের অনেক বড় একটা মাঠে নিয়ে গেল, যার বিপরীতের পাশে একটা জঙ্গল আছে। ওই তো দৃষ্টি এক কোণে দাঁড়িয়ে আছে। আমরা কাছে যেতেই দৃষ্টি আমার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল কোথায়? ওনাকে তো দেখতে পারছি না। আর সাথে করে তুমি কাকে নিয়ে আসলে? দৃষ্টির কথা শুনে আঙ্কেল হাসতে হাসতে বলল, আরে দৃষ্টিমা, আমাকে চিনতে পারছো না? তাছাড়া নাচনারি কথা, আমি তো দেখতে একেবারে ইয়াং হয়ে গেছি। দৃষ্টি হাসি দিয়ে বলল, সত্যি আঙ্কেল, আপনাকে দেখে চিনাই যাচ্ছে না। খুব ভালো একটা কাজ করেছেন। আচ্ছা, এখন কাজের বিষয়ে আসি। আঙ্কেল আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান। দৃষ্টির কথা শুনে আঙ্কেল দূরে চলে গেল। কনস্টেবলকে ইশারা করলো যেন দূরে চলে যায়। সবাই যাওয়ার পর দৃষ্টি আমাকে বলল, তোমার পিছনে কি দেখতে পারছো? আমি বললাম, চারটি মূর্তি আছে আর এর সামনে জঙ্গল। দৃষ্টি বলল, তোমার জন্য একটা টিম তৈরি করা হয়েছে, তবে ওরা তোমার সামনে কখনো আসবে না। তুমি হাতে ইশারা করে দেখিয়ে বলবে এই মূর্তিগুলোর মাঝে কোথায় গুলি করতে হবে। অদৃশ্য থেকে গুলি ছুড়ে আসবে। যদি বলতে পারো কোন দিক দিয়ে গুলি আসছে, তাহলে তোমার সরকারি থেকে মেডেল দেওয়া হবে। ওরা এতটাই ট্রেনিং প্রাপ্ত যে কোথা থেকে গুলি আসবে তুমি বলতেও পারবে না, শুধু হাত দিয়ে ইশারা করবে, তাইলেই হয়ে যাবে। দৃষ্টির দিকে তাকিয়ে বললাম, এটা কি সত্যি? দৃষ্টি হাসি দিয়ে বলল, তোমার কি মনে হয় আমি কি মিথ্যা বলছি? তো তুমি রেডি তো? আমি মাথা নেড়ে বললাম, আমি রেডি। দৃষ্টি আমাকে একা রেখে দূরে চলে গেল। দূর থেকে ইশারা করে বলল, তোমার কাজ শুরু করো, যেটা বলতে বলছি তাই করো, কাজ হয়ে যাবে। মনের ভিতরে কেমন জানি একটা ভয় হচ্ছে, ওরা মূর্তিগুলোতে গুলি না করে যদি আমাকে গুলি করে দেয়, দূর, যা হবার তা তো হবেই, দেখা যাবে। এত ভয় পাচ্ছি কেন আমি? হাতটা তুলে প্রথম মূর্তিটার মাথা বরাবর ইশারা করতেই সাথে সাথে মূর্তির মাথা বরাবর এসে গুলি লেগে গেল। এটা দেখে তো আমার চোখ বড় হয়ে গেল। এটা কি তাহলে সত্যি? কোন দিক দিয়ে গুলি আসছে এটাই তো বলতে পারছি না, শুধু ইশারা মতোই কাজ হচ্ছে। তাহলে দৃষ্টির কথাই ঠিক। এবার দুই হাত দিয়ে ইশারা করলাম, একসাথে চারটা গুলি এসে মূর্তিটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। তার মানে অদৃশ্য থেকে যারা গুলি করছে তারা একা নয়, কিন্তু কোন দিক দিয়ে গুলি আসছে এটাই তো দেখতে পারছি না। আবার হাত দিয়ে ইশারা করলাম, আমার মাথার হালকা একটু উপর দিয়ে একটা গুলি চলে গেল। আমি তো ভয়ে কাঁপতে লাগলাম, কিন্তু পেছনে তাকিয়ে দেখি কিছুই নেই। ওরে বাবা, ওরা তো অসাধারণ বাহিনী বলতে হবে। দৃষ্টি আমার সামনে এসে বলল, কি কেমন দেখতে পারলে? আমি বললাম, মারাত্মক ভাই, এইরকম টিম আমি আজকে প্রথম দেখলাম। এতটা পরিমাণে দক্ষরা কিভাবে হতে পারে? দৃষ্টি বলল, কোন দিক দিয়ে গুলি এসেছে কিছু বলতে পারলে কি? আমি বললাম, আরে না, অনেক চেষ্টা করেছি কিন্তু দেখতেই পারলাম না। দৃষ্টি বলল, আমি এটাই জানতাম, তবে ওরা কখনো তোমার সামনে আসবে না, এটা মনে রেখো। তুমি যদিও পানির নিচে গিয়ে হাত দিয়ে ইশারা করো, ওরাও পানির নিচে গিয়ে তোমার কথা মতো কাজ করবে। আজকে থেকে ওরা শুধু তোমার কথা মতো কাজ করবে, তুমি যা বলবে তাই করবে। তবে বড় আরেকটা সমস্যা হলো, তুমি হাতে ইশারা না করলে ওরা কিছুই করবে না। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। যতক্ষণ পর্যন্ত মরার পথ না দেখবে, হাত না নাড়ালে ওরা কিন্তু কিছুই করবে না। ভাবতে পারো এটা একটা গেমের মতো। আমি স্যারকে বলে খুব স্পেশালভাবে তোমার জন্য এই টিম বানিয়েছি। তো বলো এখন তোমার পছন্দ হয়েছে কিনা? আমি বললাম, কি বলবো দৃষ্টি, আপনাকে পছন্দ হয় নাই মানে? অনেক অনেক পছন্দ হয়েছে আমার। এবার শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে আমি কি করতে পারি। আঙ্কেল দৃষ্টিকে বলল, আমার কাজটা কি, আমি কি করতে পারি? দৃষ্টি আঙ্কেলের হাতে একটা বন্দুক দিয়ে বলল, এটা চালাতে পারেন তো? আঙ্কেল বলল, আরে তুমি কি বলো, এটা চালাতে পারি মানে? আমার কাছে লাইসেন্স করা একটা শটগান পিস্তল আছে। দৃষ্টি বলল, তাহলে তো হয়েই গেল, আপনি আমার সাথে কাজ করবেন, মুরব্বী মানুষ আপনি, যদি আপনার কিছু হয়ে যায় এজন্য আমার সাথে রাখলাম। আঙ্কেল বলল, আচ্ছা আমি রাজি। তো মিস দৃষ্টি, আজকের প্ল্যান কি? আঙ্কেলের মুখে মিস দৃষ্টি নামটা শুনে আমি বোকা হয়ে গেলাম। দৃষ্টি হাসতে হাসতে বলল, আমাদের আঙ্কেল আবার ইয়াং হয়ে গেছে বুঝলে দীপু, আবার ওনাকে বিয়ে দিতে হবে। আমাদের এখানে ওনার বয়সে একজন আছে, দেখবো নাকি আঙ্কেল?
আঙ্কেল একটু লজ্জা পেয়ে বলল, যাও তোমরাও না, অনেকদিন পর একটু মজা করতে পারছি, খুব ভালো লাগছে আমার। সবাইকে থামিয়ে আমি বললাম, দৃষ্টি এসব কথা এখন ছাড়ো, এখান থেকে কিছু দূরে হয়তো মিমের হাজবেন্ডের বাসা। সেই দিন আমাকে যেখানে নিয়ে গিয়েছিল তুমি ওখানে যাবে, আর আমি সরাসরি ওরা যেখানে মানুষের দেহ থেকে প্রাণ নিয়ে নেয় আমি সেখানে যাব। আঙ্কেল বলল, কিন্তু আমার তো কিছুই জানা নেই। আমি বললাম, একটু মাথায় বুদ্ধি খাটালে সব জানতে পারবে, শুধু সময়ের খবর আমাকে দিয়ে রাখবে, তাহলে আমি সব কিছু বলে দিব। আমি তাহলে চলে গেলাম আমার ঠিকানায়। তবে একা একা গেলে বোরিং লাগবে, কথা বলার মতো যদি একটা মানুষ থাকতো তাহলে ভালো হতো। দৃষ্টি আঙ্কেলের দিকে তাকিয়ে বলল, ওখানে আমার বোন আছে। আঙ্কেল বলল, কিন্তু আমরা তো কিছুই জানি না। আমি বললাম, একটু মাথায় বুদ্ধি খাটালে সব জানতে পারবে, শুধু সব সময়ের খবর আমাকে দিয়ে রাখবে, তাহলে আমি সব কিছু বলে দিব। আমি তাহলে চলে গেলাম আমার ঠিকানায়। তবে একা একা গেলে বোরিং লাগবে, কথা বলার মতো যদি একটা মানুষ থাকতো ভালো হতো। দৃষ্টি আঙ্কেলের দিকে তাকিয়ে বলল, ওখানে আমার বোন আছে, আমাকে ওর সাথে যেতে হবে। আঙ্কেল, আপনি এই দিকটা সামলাতে পারবেন? সমস্যা হবে না কোনো, সব আমি বলে দিব, আর সবাই আপনার কথা মতোই কাজ করবে। আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, ওকে যাও, তবে আমার মেয়ের যেন কিছু না হয়। আমি বললাম, আঙ্কেল ও শুধু আপনার মেয়ে না, আমার বউ, চিন্তা করবেন না, আমি থাকতে ওর কিছু হবে না। সেই দিন যেই কনস্টেবল আমাকে বাসায় পৌঁছে দিয়েছিল তাকে ডাক দিয়ে বললাম, রাস্তায় যদি কাউকে সেই দিনের মতো সন্দেহ হয় সাথে সাথে আমাকে জানাবে। দৃষ্টির সামনে হাঁটা দিয়ে বললাম, তাহলে এখন যাওয়া যায়? পিছন থেকে আমি বললাম, আগে কিছু খাবার দাবার করে নিই সবাই মিলে, পরে না হয় যাই, কি বলেন আঙ্কেল? আঙ্কেল বললাম, এটা তুমি ঠিক বললে, পেট ঠান্ডা তো সব ঠান্ডা। থানার ভিতরে যেতে আমাদের জন্য খাবার নিয়ে আসা হলো। খেতে খেতে আমি আঙ্কেলকে বললাম, আপনার কাজ শুধু আজকে ঘোরাঘুরি করা। ঘোরাঘুরি করবেন এই কারণে, এখানে কোনো অলিতে গলিতে মিমের হাজবেন্ডের লোক আছে, ওরা কাউকে না কাউকে তুলে নিয়ে যেতে আসবে। আর যদি ওদের দেখে একটু সন্দেহ হয় আপনার, দেখবেন ওদের এমন বডি থাকবে যে এক ঘুষি দিলেই আপনি হারিয়ে যাবেন। আর ওদের মুখে মাস্ক থাকবে, দেখলেই আপনি চিনে ফেলবেন। এমন কোনো ব্যক্তি পেলে খুব সতর্কতার সহিত ওদের ধরে নেবেন, আর থানায় এনে 3rd ডিগ্রি দিয়ে বলবেন এখানে কোথায় ওদের বাসা আছে, সব জেনে নিয়ে আক্রমণ করবেন আর ভাইরাল হয়ে যাবেন। দৃষ্টি আমাকে ধন্যবাদ দিয়ে বলল, তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে, ওরা না হয় সেটা খুঁজে নিবে, কিন্তু আমরা কি করব? আমি বললাম, সেটা বরং আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নিব। দৃষ্টি বলল, আচ্ছা দেখা যাবে তুমি কি করতে পারো। ফোনটা হাতে নিয়ে বললাম, দৃষ্টি একটা নাম্বার ট্যাগ করতে হবে, প্রথম যেই দিন ওর সাথে কথা বলছিলাম সেই দিনের লোকেশন বের করে দিতে পারবে? দৃষ্টি বলল, চেষ্টা করে দেখা যাক, চলো আমার সাথে। আর আঙ্কেল, দীপু যেভাবে বললো সেভাবে কাজ করবেন, ঠিক আছে? আঙ্কেল বলল, আরে তোমার কিছু বলতে হবে না, আমি ফাটিয়ে দিব, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে তখন তোমরা। আমরা উঠে কন্ট্রোল রুমে চলে গেলাম। আমার কথা মতো দৃষ্টি কাজ করতে লাগলো। এমন একটা লোকেশনের কথা বললো যেটা আমাদের গ্রাম থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। আমি তো আন্দাজ করেছিলাম এই জায়গাটা হবে হয়তো শহরের কোথাও, কিন্তু ওদের বুদ্ধি আছে বলতে হবে। তাড়াতাড়ি দৃষ্টিকে বললাম, আমাদের এখনই ওইখানে যেতে হবে। দৃষ্টি বলল, কি দিয়ে যাবে, বাইক নাকি অন্য কিছুতে? আমি বললাম, বর্তমানে বাইক দিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো। দৃষ্টি বলল, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি ওদের সব বুঝিয়ে আসছি, নইলে ওরা আবার কোন গোলমাল করে ফেলে। আমি বললাম, আরে বলো, এত চিন্তা করতে হবে না, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে আমি থানার বাইরে গেলাম। কিছুক্ষণ পর দৃষ্টি বাইরে এসে বাইকে উঠে বলল, পিছনে বসে পড়ো। ভাবছিলাম আমি চালাবো, কিন্তু দৃষ্টি উঠে গেল, কি আর করা। দৃষ্টির কথা মতো পিছনে বসে পড়লাম। যেতে যেতে দৃষ্টিকে প্রশ্ন করলাম, আমাকে যারা অদৃশ্য থেকে পাহারা দিবে ওরা কিভাবে আসবে? দৃষ্টি বলল, ওদের চিন্তা তোমার করতে হবে না। আমি বললাম, হঠাৎ ব্লুটুথ থেকে আওয়াজ আসলো, আমরা থানা থেকে বের হয়েছি, সবাইকে সব কয়টা অলিগলিতে পাঠিয়ে দিয়েছি তোমার কথা মতো। আমি বললাম, ওকে আঙ্কেল, কাজ করতে থাকেন, যদি কোনো সন্দেহ হয় আমাকে বলবেন। দৃষ্টি বাইক চালাতে চালাতে বলল, মাইশা আমার বেস্ট ফ্রেন্ড ছিল জানো দীপু, আমাদের যত ফ্রেন্ড ছিল সবচাইতেও ভালো ছিল, কিন্তু হঠাৎ করে ও এমন হয়ে গেল কিভাবে? আমি বললাম, মাইশাকে এই পথে নিয়ে গেছে মিমের হাজবেন্ড, এটা আমি খুব ভালো করেই জানি। তুমি এক কাজ করবে, যদিও মাইশা এইসবের সাথে জড়িত, সব দোষ মিমের হাজবেন্ডের ঘাড়ে চাপিয়ে দিয়ে মাইশাকে নির্দোষ প্রমাণিত করতে হবে। দৃষ্টি বলল, যতটা সহজ ভাবছো তুমি ততটা সহজ নাই দীপু, হয়তো মাইশাকে নির্দোষ প্রমাণিত করতে পারবো, তারপরও ওর 2-3 মাসের জেল হবেই। আমি বললাম, অপরাধ করছে যেহেতু সাজা তো পেতেই হবে, আচ্ছা এইসব পরে দেখা যাবে, আগে ওকে খুঁজে বের করি। দৃষ্টি বলল, বহুদিন পর দূরে কোথাও মিশনে বের হয়েছি, জানো আমার খুব ভালো লাগছে। আমি বললাম, তোমার কাছে এটা কোনো এক মিশন হতে পারে, কিন্তু আমার কাছে এটা ভালোবাসা প্রমাণ করার একটা রাস্তা, আর আমি প্রমাণ করেও দিব আমার ভালোবাসা সত্যি ছিল। দৃষ্টি বলল, যতটা সহজ ভাবছো তুমি ততটা সহজ নাই দীপু, হয়তো মাইশাকে নির্দোষ প্রমাণিত করতে পারবো, তারপরও ওর 2-3 মাসের জেল হবেই। আমি বললাম, অপরাধ করছে যেহেতু সাজা তো পেতেই হবে, আচ্ছা এইসব পরে দেখা যাবে, আগে ওকে খুঁজে বের করি। দৃষ্টি বলল, বহুদিন পর দূরে কোথাও মিশনে বের হয়েছি, জানো আমার খুব ভালো লাগছে।
আমি বললাম, তোমার কাছে এটা কোনো এক মিশন হতে পারে, কিন্তু আমার কাছে এটা ভালোবাসা প্রমাণ করার একটা রাস্তা, আর আমি প্রমাণ করেও দিব আমার ভালোবাসা সত্যি ছিল। হ্যালো জামাই, শুনছো? আমি বললাম, বলেন শ্বশুর মশাই। শ্বশুর বলল, তোমার কথা মতো কাজ হয়েছে, তুমি যা বলছো সব সত্যি। এখানে আমাদের সামনে দুইজন দাঁড়িয়ে আছে, আমরা আড়াল থেকে সব দেখছি। ওদের সন্দেহ লাগার একটাই কারণ, তুমি যেভাবে বলছো সব মিলে গেছে। আমি কিছু বলার আগেই দৃষ্টি বলে দিল, এক কাজ করেন আঙ্কেল, আপনি একা যাবেন না, আপনার সাথে যে টিম আছে ওরা খুব দক্ষ, ওদের চারিদিকে ঘিরে ফেলে অজ্ঞান করে দিন, আর থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি মাসালা দিন, তাহলে সব কিছু বলে দিবে। আর যদিও না বলে, আঙ্কেল বলল, দৃষ্টি মা, তোমাকে কিছু বলতে হবে না, আমি সব দেখে নিব। দৃষ্টি বলল, সাবধানে আঙ্কেল, আপনি আবার হারিয়ে যাবেন না, মাইশাকে তো এমনি হারিয়ে ফেলেছি, আপনাকে হারিয়ে ফেললে সব শেষ হয়ে যাবে। আঙ্কেল বলল, জামাই বাবা, আমার চিন্তা তোমার করতে হবে না, এখন বাই। কানে একটু বিচ্ছিন্ন হতেই দৃষ্টি বলল, আঙ্কেল সবকিছু সামলে নিতে পারবে তো? আমি বললাম, আমার বিশ্বাস আছে ওনার উপর, উনি সব পারবে। দৃষ্টি দেই ঠিকানা ট্যাগ করছিল, সেখানে চলে গেলাম। হঠাৎ করে কেন জানি মনে হলো আমাদের পিছু কেউ করছে। বাইক নিয়ে জঙ্গলের ভিতরে যাওয়ার আগে বললাম, দৃষ্টি, বাইকটা এখানে থাক, চলো আমরা হেঁটে হেঁটে ভিতরে যাই। দৃষ্টি বলল, সে তো যাবই, কিন্তু সামনে তো জঙ্গল। আমি বললাম, কোনো কথা বলবে না, আমি যা বলি তাই চুপচাপ শুনবে, বেশি কথা বললে ধরা পড়ে যাব। দৃষ্টি চুপচাপ বাইক থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এখন কি করতে হবে? আমি বললাম, কিছুই হবে না, শুধু আমার পিছু পিছু আসো। কিছু দূর যাওয়ার পর দৃষ্টি আমার হাত ধরে বলল, আমার ভয় করছে দীপু। আমি দৃষ্টির কথা শুনে হেসে বললাম, পুলিশের চাকরি করো তুমি, আবার বলছো ভয় করছে, এটা কিভাবে মেনে নিতে পারি বলো? দৃষ্টি রাগ কন্ট্রোল করে বলল, মজা করছো না আমার সাথে? আমার মনে হয় আমাদের পিছনে কেউ আসছে, কিন্তু বুঝতে পারছি না। আমি বললাম, কেউ আসছে না, আমাদের ফলো করছে, হয়তো আমরা এখানে পৌঁছে গেছি, এই খবরটা ওরা হয়তো জেনে ফেলেছে। দৃষ্টি বলল, আমার বোন কিন্তু ওদের কাছে বন্দি, যদি কিছু। আমি বললাম, দৃষ্টি, এত কথা বলো কেন? পরে তোমাকে এখানে একা রেখে আমি চলে যাব। দৃষ্টি বলল, আমরা ওদের ঠিকানা কিভাবে খুঁজে পাবো? আমি বললাম, ওদের ঠিকানা আমাদের খুঁজতে হবে না, ওরা বরং আমাদের খুঁজে নিবে। তুমি এক কাজ করো, তোমার সম্পূর্ণ টিমকে এখানে আসতে বলো, আজকে সব সমাধান করে এখান থেকে যাব। দৃষ্টি বলল, যেভাবে বলছো মনে হয় সব তুমি একাই করে ফেলছো, আরে ওরা কত চালাক তুমি মনে হয় জানো না। আমি বললাম, দৃষ্টি, ওই সামনে একটা বাংলো দেখা যায়। দৃষ্টি বলল, আরে এটা তো ছোট একটা বাংলো, কিন্তু এখানে আবার কে থাকবে? আমি বললাম, কে থাকবে না, এখানেই ওদের আস্তানা। দৃষ্টি চোখ বড় বড় করে বলল, কি বলছে এসব? আমি বললাম, আমাকে যখন এখানে নিয়ে আসছিল তখন আমার সব মনে ছিল, আর এখনো আছে। দৃষ্টির সামনে এগোতে এগোতে বলল, তাহলে চলো দেখি, তবে আমার মনে হচ্ছে এখানে কিছুই নেই। দৃষ্টি আর আমি বাংলোর ভিতরে চলে গেলাম, কিন্তু অবাক করার বিষয়, আমাদের উপর কোনো রকম আক্রমণই হয় নাই। আমার মাথায় এখন কিছুই ঢুকছে না, আমি প্ল্যান করছি একটা, কিন্তু এখানে এর উল্টো হচ্ছে। পুরো বাংলোটা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। হতাশ হয়ে দৃষ্টি নিচে বসে বলল, তাহলে কি আমরা এখানে বেকার এসে সময় কাটালাম? আমি বললাম, বেকার সময় কাটাই নাই দৃষ্টি, ওই দেখো বাইরে মিমের হাজবেন্ডের লোক দাঁড়িয়ে আছে আমাদের নেওয়ার জন্য। দৃষ্টি বাইরে উকি দিয়ে এসে ভয়ে ভয়ে বলল, তোমার কথা সব ঠিক আছে, তুমি কিভাবে জানলে যে? আমি বললাম, কোনো প্রশ্ন করবে না, এখন বলো আমার টিম চলে আসছে তো? এবার দৃষ্টি একটু ভরসা পেয়ে বলল, হাতে একটু ইশারা করে দেখোই না। আমি বললাম, না, তার আর কোনো প্রয়োজন নেই, এখান থেকে বাইর হওয়ার পর ওরা আমাদের অজ্ঞান করে নিচে নিয়ে যাবে, মানে যেখানে ওরা কাজ করে। তুমি কোনো রিয়াকশন করবে না, সাবধান, ওরা যা বলবে তাই করবে। দৃষ্টি বলল, কিন্তু। আমি বললাম, কোনো কিন্তু নয়, এখন চলো আমার সাথে। দরজা ঢেলে বাইরে যেতেই দেখি 10-12 জন বডিগার্ড দাঁড়িয়ে আছে। ওদের থেকে একটা ছেলে জোরে চিৎকার দিয়ে বলে উঠল, যেখানে দাঁড়িয়ে আসো সেখানেই দাঁড়িয়ে থাক, আর নড়াচড়া করলে জায়গা মতো বসিয়ে দিব। দৃষ্টিকে ইশারা করলাম যেন ওরা যা বলে তাই করে। দুজন ছেলে এসে আমার হাত আর চোখ বেঁধে দিল, আমার কান থেকে ব্লুটুথগুলো খুলে নিয়ে গেল। তবে এখন শুধু এটা বুঝতে পারছি আমাদের কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, আর আমিও এটাই চাইছিলাম। যাক, জায়গা মতো কাজই হয়েছে। যখন আমাদের চোখ খুলে দেওয়া হলো তখন তাকিয়ে দেখি আমাকে বেঁধে রাখা হয়েছে, আর দৃষ্টি আমার সামনে পড়ে আছে। হঠাৎ রুমের ভিতর থেকে মিমের হাজবেন্ড ঢুকে বলল, এই তোরা সবাই এখন এখান থেকে চলে যা, আমি দেখছি ওদের কি করা যায়। সবাই চলে যাওয়ার পর মিমের হাজবেন্ড হাসতে হাসতে ভিতরে ঢুকে বলল, গন্ধ শুকে শুকে একেবারে আমাদের বাড়িতে চলে আসলি, আর আমি তোকে আপ্যায়ন করব না? এটা তো হতে পারে না। কি ঠিক বললাম তো মিস্টার দীপু? আমিও মুচকে হাসি দিয়ে বললাম, কে কার আপ্যায়ন করে তা তো দেখাই যাবে। মিমের হাজবেন্ডের হাতে লম্বা একটা ইঞ্জেকশন, এটা দেখে হয়তো দৃষ্টি ভয় পেতে পারে, কিন্তু আমি নয়। দৃষ্টি আস্তে করে বলল, আমার বোনের কিছু হয় নাই তো? মিমের হাজবেন্ড বিলিয়ন মার্কা হাসি দিয়ে বলল, সে এতদিন ঠিক ছিল, কিন্তু আজকে তুই এখানে আসাতে তোরা দুই বোনের একসাথে চিকিৎসা করব। কি দীপু, মজা হবে না? আমি একটু ভয়ের ভাব ধরে বললাম, আসলেই আমার এখানে আসা ঠিক হয় নাই, জানি আজকে মারা যাব, তবে মরার আগে মাইশাকে একটু দেখতে চাই।
মিমের হাজবেন্ড বলল সে তো দেখবেই। মিমের হাজবেন্ড আমার শরীরে জোরে একটা লাথি দিয়ে বলল, শালা তুই আসলে একটা কুকুর, মানতে হবে তোর ভিতরে অনেক দম আছে। কই মাইশা, এখন আর লুকিয়ে থেকে লাভ নাই, চলে আসো। মিমের হাজবেন্ডের কথা শুনে মাইশা মাথা নিচু করে ভিতরে ঢুকলো। আমি বুঝতে পারছি মাইশা আমাকে ভালোবাসে ঠিকই, কোনো এক কারণে ওর হাত পা বাঁধা মনে হচ্ছে, কিন্তু ও হয়তো এটা আশা করে নাই আমি এখানে চলে আসবো। মাইশা আমার সামনে আসতেই বললাম, মিস পাখি চৌধুরী ওরূপে মাইশা চৌধুরী, তোমার সাথে আমার অনেক বোঝাপড়া আছে, কিন্তু সেগুলো পরে করব। আগে বলো, সত্যি কি আমাকে তুমি নিজ হাতে মারতে পারবে? মাইশা একবার আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে দিল। আমি বুঝতে পারছি ওর চোখে পানি এসে গেছে। আরে আমি জানি না আমার মাইশা আমাকে কতটা ভালোবাসে। মিমের হাজবেন্ড আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি মাইশা তোর জন্য পাগল, তুই যা বলতি ও তাই করতো। কালকে কি বলছিল জানিস, আমাকে দেশের বাইরে পাঠিয়ে দেন, আমি আর এইসব কাজে জড়িত থাকতে চাই না, এই কাজের জন্য আমি আমার ভালোবাসা হারালাম। আচ্ছা তুই বলতো, এতদিন আমরা দুইজন ব্যবসা করে আসছি, হঠাৎ করে ওকে কিভাবে আমরা যেতে দিই বল? তাই বলছি তুমি চলে গেলে তোমার বাবাকে এখানে এনে ভরে দিব। আর দেখ বেচারি ভয়ে একদম জমে গেছে, এত সাহস ছিল ওর বলে, দেখ সেগুলো কোথায় গেল। আমি হাসতে হাসতে বললাম, তুই মানুষটা অনেক চালাক, তবে আজকে মরবি তুই। মিমের হাজবেন্ড ইঞ্জেকশন হাতে আমার দিকে এগিয়ে এসে বলল, তাই নাকি? ইঞ্জেকশন দেখিয়ে বলল, এটা কি জানিস একবার তো শরীরে ভরে দিলে আর বাঁচতে পারবি না। মাইশা চিকন কণ্ঠে আস্তে করে বলল, তোমার সাথে আমি এই ব্যবসায় জড়িত ঠিকই, তবে আমার সামনে ওকে কিছুই করো না, ছেড়ে দাও ওকে, আমি ওকে বুঝিয়ে বলবো, আমাদের পিছনে যেন আর না পড়ে থাকে। এবার মেজাজ আমার গরম হয়ে গেল, তাই রাগ নিয়ে বললাম, মাদার বোর্ড যদি সাহস থাকে আমার হাত পা খুলে দে, তোদের সব কয়টাকে যদি আমি জেলের ভাত না খাওয়াই আমি এখান থেকে যাব না। দৃষ্টি জোরে চিৎকার দিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে, এমন করলে ওরা আমাদের মেরে ফেলবে। মাইশা আমার কাছে যেই আসবে, মিমের হাজবেন্ড মাইশার হাত ধরে বলল, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে মিমের হাজবেন্ড বলল, তুই আমায় কি করবি আমি তাই দেখতে চাই, এখানে এত এত লোক আমার, তোর কি মনে হয়? হাত দিয়ে ইশারা করতেই বাইরে একটা লাশ পড়ে গেল, যেটা দেখে মিমের হাজবেন্ড ভয় পেয়ে গেল আর সবাই আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি হাত দিয়ে ওদের দিকে হুদায় গুলি করতে লাগলাম আর আড়াল থেকে টপ টপ করে গুলি আসতে লাগলো। এখন মিমের হাজবেন্ডের মুখটা দেখার মতো হয়েছে, আমি যে এত কিছু প্ল্যান করে আসছি ও ভাবতেও পারে নাই। যেই মিমের হাজবেন্ড দৌড় দিয়ে পালাতে যাবে, আমি ওর দিকে হাত তাক করে বললাম, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, যদি একটু হাত দিয়ে ইশারা করি তাহলে তোর যে কি হবে ভালো করেই বুঝতে পারছিস। দৃষ্টি আমাকে ডাক দিয়ে বলল, দীপু আমার বাঁধনগুলো খুলে দে। মিমের হাজবেন্ডকে বললাম দৃষ্টিকে খুলে দিতে, ও তাই করলো। দৃষ্টি ছাড়া পেতেই মিমের হাজবেন্ডকে লাথি দিয়ে নিচে ফেলে হাত পা বেঁধে দিল আর আমাকে উদ্দেশ্য করে বলল, আমি স্যারকে লোকেশন দিয়ে আসছি আর উনি মনে হয় চলেও আসছেন। দৃষ্টি মাইশার কাছে এগিয়ে গিয়ে একটা পিস্তল মাইশার হাতে দিয়ে বলল, যদি আবার এই কাজে যুক্ত হতে চাও তাহলে আমাদের গুলি করে দিও, আর যদি বলো যে অনেক অপরাধ করছি আর না, তাহলে জেলে গিয়ে নিজের অপরাধ কমাও। দীপু তুমি বাইরে গিয়ে দেখো কেউ বেঁচে আছে কিনা, আমি এই দিকটা দেখছি। আমি বললাম, আচ্ছা আমি যাচ্ছি, তুমি স্যারকে বলো ভিতরে চলে আসতে, বোম মেরে উড়িয়ে দিলেই এখানে চলে আসতে পারবে। আমি রুম থেকে বের হতেই দেখি পুলিশ টিম চলে আসলো। একজন আমাকে বলল, আমাদের এখন কি করতে হবে? আমি বললাম, আমার পিছনে আসেন তাহলেই হবে। যেখানে আমাকে রাখা হয়েছিল সেখানে গেলাম, গিয়ে বললাম, এখানে জ্যান্ত জীবন্ত মানুষ আছে, ওদের বের করে শহরে নিয়ে যাও, আর যাওয়ার আগে এখানে আগুন লাগিয়ে দিবে, যাতে কোনো কিছু যেন আমার রয়ে না যায়। আমি ওদের বুঝিয়ে দিয়ে দৃষ্টির কাছে যেতেই দেখি ওর বোনকে জড়িয়ে ধরে কান্না করছে, হয়তো মাইশা ওর বোনকে এনে দিয়েছে। দৃষ্টি আমাকে দেখতে পেয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ দীপু তোমাকে, তোমার জন্য আজকে হয়তো আমি আমার বোনকে বাঁচাতে পারলাম। আমি বললাম, দৃষ্টি এখন বেশি কথা নয়, চলো উপরে যাই আর এদের নিয়ে আসো ধরে। মাইশার দিকে একবারের জন্য আমি তাকালাম না, ও আমার সাথে বেইমানি করেছে, এখন হারে হারে টের পাবে আমি কি জিনিস। উপরে উঠতেই দৃষ্টি বলল, দীপু স্যার তো দাঁড়িয়ে আছে, এখন কি করব? আমি বললাম, কি করব মানে, যা হবার তা তো দেখা যাবে, আগে ওদের নিয়ে থানায় যাই। স্যার আমাদের কাছে এসে বলল, তোমাদের জন্য আজকে আমরা সফল হলাম, এখন এদের থানায় নিয়ে যাও, আমি এই দিকটা সামলিয়ে আসছি। দৃষ্টি বলল, ওকে স্যার। আমরা গিয়ে গাড়িতে বসতেই মিমের হাজবেন্ড আবার বলে উঠল, এই খেলা কিন্তু এখনো শেষ হয় নাই, আমি যদি একবার এখান থেকে ছাড়া পাই না। আমি বললাম, তুই ছাড়া পাবি না, তোর যেন ফাঁসি হয় আমি সেই ব্যবস্থাই করছি। রাগের মাথায় এই কথাটা বললাম, তবে আসার পর থেকে দেখছি মাইশা কেমন জানি চুপচাপ আছে, কোনো নড়াচড়া নেই ওর, যেভাবে আমরা বলছি সেভাবেই তাই করছে। কিছুক্ষণের ভিতরে হয়তো মিডিয়াও সব জেনে ফেলবে। ও আমি তো ভুলেই গেলাম, তাড়াতাড়ি দৃষ্টিকে বললাম, দৃষ্টি স্যারকে ফোন করে বলে দাও সব দোষ যেন এই শালার উপরে দেয়, আমি মাইশার উপর যেন কোনো দোষারোপ না করা হয়।
যদি মিডিয়া কিছু বলে তাহলে যেন বলে পাখি নামের মেয়েটাকেও মেরে ফেলছে। দৃষ্টি বলল, কিন্তু দীপু। আমি বললাম, দেখো দৃষ্টি, ও হয়তো আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। দৃষ্টি আমার কথা শুনে স্যারকে ফোন করে সবকিছু বলল। ফোন কেটে মাইশার দিকে তাকিয়ে বলল, কিরে মাইশা, তুই কিছু বলবি না? মাইশা মাথা নিচু করে বলল, অপরাধ যেহেতু করছি শাস্তি তো পেতেই হবে, আমি বা আর এখানে কি বলবো। তবে বিশ্বাস করো দৃষ্টি, আমি এই পথ ছেড়ে চলে যেতাম, কিন্তু মিমের হাজবেন্ডকে দেখিয়ে বলল শুধু ওর জন্য পারি নাই। থানার ভিতরে যেতেই আঙ্কেল দৌড়ে এসে মাইশাকে জড়িয়ে ধরে বলল, মা তুই আবার ফিরে আসলি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাকে ছুঁয়ে কসম খেয়ে বল তুই এইসব কাজ আর কখনো করবি না। দেখ আজকে শুধু তোর জন্য আমি আর তোর হবু হাজবেন্ড দীপু জীবনের ঝুঁকি নিয়ে তোর জীবন বাঁচাতে গেলাম। হঠাৎ করে আঙ্কেল মাইশাকে ছেড়ে মিমের হাজবেন্ডের দিকে তাকিয়ে বলল, আজকে তোরে খাইছি শালা আমি, আমার মেয়ের জীবনটা তুই নষ্ট করে দিলি, ছাড়বো না আমি তোরে। তাড়াতাড়ি আঙ্কেলকে ধরে বললাম, আরে আরে কি করছেন, আমাদের কাজ তো আমরা করেই ফেলছি, এখন যা করবে পুলিশে, ওদের কাজ ওদের করতে দেন। আমার কথায় আঙ্কেল একটু শান্ত হয়ে বসলো। কিছুক্ষণ পর বড় স্যার এসে বলল, ওরা এত মানুষকে হত্যা করেছে যে বলার বাইরে। তবে দীপু, তুমি আর আঙ্কেলকে দেখিয়ে বললাম তোমরা আমাদের কাজে সাহায্য করেছো। যদিও আমি মিডিয়াকে বলছি যে একটা মেয়ে এই কাজে জড়িত ছিল তাকে মেরে ফেলা হয়েছে। মাইশাকে যদিও আমি ছেড়ে দিই তাহলে বিশ্বাস কি যে ও কালো এই কাজ করবে না? আমি স্যারের কাছে এগিয়ে গিয়ে বললাম, আমাকে তো বিশ্বাস করেন স্যার, ও আর এমন কাজে জড়িত হবে না, ওকে তো জোর করা হয়েছে, নইলে ওর বাবাকে মেরে ফেলা হবে। আমার সাথে আঙ্কেল এগিয়ে এসে বলল, স্যার বিশ্বাস করেন আমার মেয়ে এমন ছিল না, ওকে বাধ্য করে এই পথে নেওয়া হয়েছে। এখন আপনি যদি ওকে নিয়ে যান আমি তাহলে। স্যার আমাদের থামিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, যাও ছেড়ে দিলাম, তবে দীপু ওকে বিয়ে করে বন্দি করে দাও, যেন এই কাজ আর না করতে পারে। আমি হাসি দিয়ে বললাম, সে আপনাকে চিন্তা করতে হবে না স্যার, তাহলে আমরা কি যেতে পারি? স্যার বলল, যাও। একজন কনস্টেবলকে বলল আমাদের যেন দিয়ে আসে। জিপে বসতে আঙ্কেল বলল, তাহলে জামাই বাবা কবে বিয়ে করছো? আমি বললাম, কিসের বিয়ে আঙ্কেল, আর কাকে বিয়ে করব? এই মেয়েকে যার ভিতরে কোনো মায়া দেওয়া নেই, কোন দিন যে আমাকে বিছানায় শুইয়ে মেরে ফেলে, এর কোনো হিসাব আছে? আঙ্কেল আমার কথা শুনে হয়তো অনেকটাই অবাক হয়েছে। আমি যে এমনভাবে বলবো উনি ভাবতেও পারে নাই। তবে আমার কথা শুনে মাইশা কান্না করছে। আঙ্কেল আমার হাত ধরে বলল, এমন করে বলো না, তুমি তো কথা দিয়েছিলে আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমার কাছে হাত জোর করে বলছি। মাইশা ওর বাবার হাত ধরে বলল, বাবা থাক বাদ দাও, সত্যি আমি অনেক খারাপ, ওর যোগ্য নয় আমি বললাম, এখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তোরে তো মনটা চাই। আঙ্কেল বলল, বাবা আমি কিন্তু এখানে আছি। আমি বললাম, সরি আঙ্কেল, আসলেই মাথা গরম হয়ে গেছে, আপনার মেয়েকে বলবেন আমার সাথে যেন আর যোগাযোগ না করে, যদি আমার বাড়ির আশেপাশে দেখি না একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আঙ্কেলকে ইশারা করে বললাম, এমন কিছুই হবে না, আপনি চিন্তা করবেন না, ওকে একটু বুঝিয়ে দিতে হবে না কষ্ট কাকে বলে। আঙ্কেল মুচকে হাসি দিয়ে বলল, তুমি যেহেতু বিয়ে করবে না ঠিক আছে, ওর মন যা চায় তাই করুক, খুব বড় হয়ে গেছে ও। আমি বাসার সামনে নেমে বললাম, ভালো থাকবেন আঙ্কেল, আর আমি আবার বিয়ে করব, তবে আপনার মেয়েকে না, ও তো বহুরূপী একটা খুনি মেয়ে, শুধু আমাদের কারণে বেঁচে আছে, নইলে তো জেলের ভাত খেতে হতো। আঙ্কেল মাইশাকে নিয়ে চলে যেতেই আমি ভিতরে গেলাম। ভিতরে যেতেই আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, সব ঠিকঠাক আছে তো? আমি বললাম, আম্মু তোমার চিন্তা করতে হবে না, সব ঠিকঠাকই আছে। আম্মু বলল, মাইশা কই, ওকে তো দেখতে পারছি না। আমি বললাম, ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি। আপু বাইরে এসে বলল, মাইশা কি ভালো হয়ে যাবে? তোর এটা বিশ্বাস হয়? আমি বললাম, আপু ও ভালো হয়েই গেছে, এখন ওকে কয়েকদিন একা ছেড়ে দিই, পরে এমনি ভালো হয়ে যাবে। সবাই বসতে বসতে আম্মু বলল, তোরা তাহলে বিয়ে করবি কবে? আমি আম্মুর পাশে বসে বললাম, হঠাৎ করে একদিন মাইশাকে এই বাড়ির বউ হিসাবে দেখতে পারবে, চিন্তা করো না। তুবা খুশি হয়ে বলল, সত্যি ভাইয়া? আমি বললাম, হঠাৎ দেখে আমার ফোনটা বাজতে লাগলো, দেখে আঙ্কেল কল করেছে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো। ধন্যবাদ।